আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। বিসিএস প্রিপারেশন বাই মিলন স্যার কর্তৃক আয়োজিত 40 বিসিএস ভাইবা প্রিপারেশন 2 অর্থাৎ 40তম বিসিএস ভাইবা প্রস্তুতি বিষয়ক আজকের দ্বিতীয় পর্বে কিংবা শেষ পর্বে আমরা আজকে আলোচনা করব বিসিএস ভাইবা 200 নম্বরের প্রস্তুতি নিয়ে। আমি গত পর্বে অর্থাৎ প্রথম পর্বে আপনাদেরকে আমি যেমনটি বলেছিলাম, অর্থাৎ যারা 40 বিসিএস এর ভাইবা ক্যান্ডিডেট, স্পেশালি যারা 40 বিসিএস এর রিটেন পরীক্ষা দিয়ে বাসায় অলস সময় কাটাচ্ছেন বা প্রস্তুতি নিতে দ্বিধান্বিত বা প্রস্তুতি কিভাবে নিতে হয় এটা বুঝতে পারছেন না, তাদেরকে আমি গত পর্বে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে বিসিএস এর প্রিলিমিনারি লিখিত এবং ভাইবা 3টা ধাপে আপনার যোগ্যতার চূড়ান্ত পরিচয় দিয়ে আপনি বিসিএস ক্যাডার অফিসার হিসাবে সুপারিশপ্রাপ্ত হবেন। তো গত পর্বে আমি আলোচনা করেছিলাম সেটা হচ্ছে বিসিএস এ চাকরি পাওয়ার জন্য ভাইবার গুরুত্ব কি, অর্থাৎ ইম্পর্টেন্স অফ ভাইবা। দ্বিতীয় আলোচনা করেছিলাম যে বিসিএস এর ভাইবা বোর্ডে সংশ্লিষ্ট বোর্ডে কারা থাকেন। তৃতীয় আলোচনা করেছিলাম সেটি হচ্ছে ভাইবা বোর্ডে একজন ক্যান্ডিডেটকে সাধারণত কি ধরনের প্রশ্নগুলো করা হয়ে থাকে। আজকে আমি আপনাদের সাথে আছি, আপনাদেরকে আমি যে বিষয়গুলো জ্ঞাত করব যে বিসিএস ভাইবা বোর্ডে একজন ক্যান্ডিডেটের কোন কোন কোয়ালিটিস গুলো সংশ্লিষ্ট বোর্ড এক্সপেক্ট করে থাকে, অর্থাৎ আপনি যখন বিসিএস ভাইবা বোর্ড ফেস করবেন তখন আপনার কোন কোয়ালিটিস গুলোকে সংশ্লিষ্ট বোর্ড অর্থাৎ মাননীয় চেয়ারম্যান কিংবা বিজ্ঞ সদস্যের নেতৃত্বে পরিচালিত যে বোর্ড পাবলিক সার্ভিস কমিশনে ভাইবা প্রার্থীদেরকে প্রশ্ন করে থাকেন, সেই বোর্ড একজন প্রার্থী বা একজন ক্যান্ডিডেট কাছে কোন গুণাবলী বা কোন বিষয়গুলোকে এক্সপেক্ট করে এবং যে গুণাবলী বা যে এক্সপেকটেশনের উপরে ডিপেন্ড করে প্রার্থীর মার্কস নির্ধারিত হয়। প্রথমে আমি আপনাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে বিসিএস এর একজন ক্যান্ডিডেট যখন ভাইবা বোর্ডে উপস্থিত হয় তখন বোর্ড ভালো মতোই জানে যে একজন প্রার্থী সর্বদিক থেকে সব জানতা নয়, এবং এটা খুবই স্বাভাবিক এবং এটা আমাদের ন্যাচারাল, আমাদের হিউম্যান বিং এর একটা নেচার যে আমরা আসলে সর্বদিক থেকে সব জানতা নই। আলটিমেটলি আমরা পৃথিবীতে কেউ এভরিথিং নই, আবার কেউ নাথিং নই। আলটিমেটলি আমরা পৃথিবীতে প্রত্যেকেই সামথিং। সো একটা ক্যান্ডিডেট যখন ভাইবা বোর্ড ফেস করে তার কোয়ালিফিকেশন নিয়ে আসলে ওইভাবে জাজ করার তেমন সুযোগ থাকে না, কারণ প্রিলিমিনারি লিখিত এবং ভাইবা 3টা ধাপ অতিক্রম করে ভাইবাতে যখন সে পৌঁছাচ্ছে আলটিমেটলি তার কোয়ালিটি বা তার যে মেরিট এবং ট্যালেন্ট এটা কিন্তু প্রুভেন। তারপর পাবলিক সার্ভিস কমিশনের সংশ্লিষ্ট বোর্ড একজন ক্যান্ডিডেটের কাছ থেকে যে কোয়ালিটিস গুলো এক্সপেক্ট করে ফ্রম মাই এক্সপেরিয়েন্স, ফ্রম মাই ভাইবা এক্সপেরিয়েন্স এবং ফ্রম মাই টিচিং এক্সপেরিয়েন্স, এবং এ পর্যন্ত যারা ক্যাডার অফিসার হিসাবে নিয়োগ প্রাপ্ত হয়েছে আমার যে সমস্ত স্টুডেন্ট বা আমার যে সমস্ত ফ্রেন্ড বা পরিচিত যারা হয়েছে তাদের মাধ্যমে যে অভিজ্ঞতাটুকু হয়েছে সেটুকু আমি আপনাদেরকে শেয়ার করছি। প্রথমত ভাইবা বোর্ডে একটা ছেলে বা একটা মেয়ের যে বিষয়কে গুরুত্ব দেয় সেটা হচ্ছে তার মেরিট এবং তার ট্যালেন্ট, অর্থাৎ তার মেধা এবং প্রতিভা। তো মেধা এবং প্রতিভার প্রমাণিত হয় তার বিভিন্ন প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে। এরপরে তার ইন্টেলিজেন্স বা তার বুদ্ধিমত্তা, এটাকেও ভাইবা বোর্ড গুরুত্ব সহকারে নেয়। এরপরে তার পোলাইটনেস অর্থাৎ তার ভদ্রতা, এরপরে তার মডেস্টি, তার বিনয়, এরপরে তার ওবিডিয়েন্স, তার আনুগত্য। বিসিএস একটা চেইন অফ কমান্ডের চাকরি। আপনি ক্যাডার অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত হলে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার কোয়ালিফাই করলে আপনার এন্ট্রি পোস্ট হবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার। সো আপনি ডিসি মহোদয় স্টাফ অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন, আপনার বস হবেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার। আপনি পুলিশ ক্যাডারে কোয়ালিফাই করলে আপনি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সো আপনার বস হবেন সিনিয়র এএসপি অর্থাৎ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। আপনি কাস্টমস ক্যাডারে কোয়ালিফাই করলে আপনি হবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ কাস্টমস, আপনার বস হবেন ডেপুটি কমিশনার। আপনি ট্যাক্স ক্যাডারে কোয়ালিফাই করলে আপনার এন্ট্রি পোস্ট হবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্সেশন, আপনার বস হবেন ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেশন। সো আপনি আপনার বসের প্রতি কতটুকু ওবিডিয়েন্ট, আপনি চাকরি পাওয়ার পরে আপনি কতটুকু চেইন অফ কমান্ডকে মেনটেন করবেন, এটা কিন্তু আপনার ওবিডিয়েন্সের মধ্য দিয়ে প্রমাণিত হবে। আপনার সব কিছু আছে, মেরিট, ট্যালেন্ট, ইন্টেলিজেন্স, পোলাইটনেস, মডেস্টি, বাট আপনি ওবিডিয়েন্ট না, আপনি অ্যারোগেন্ট, এটা কিন্তু চেইন অফ কমান্ড ভায়োলেট করে, এটা আপনাকে খেয়াল করতে হবে। সেন্স অফ ম্যানার, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, অর্থাৎ আপনি বোর্ডে প্রবেশ করা থেকে শুরু করে
আপনি সালাম দিয়েছেন কিনা, বা আপনার যে রিলিজিয়াস যে নর্মস গুলো সেগুলো মেনটেন করেছেন কিনা, বোর্ডে ঢোকার পরে আপনি পারমিশন নিয়ে ঢুকেছেন কিনা, এরপরে আপনি বসার আগে আপনি অনুমতি নিয়েছেন কিনা, বসার পরে আপনি হাতটা আঁকা বাঁকা করছেন কিনা, এদিক ওদিক তাকাচ্ছেন কিনা, কমপ্লিটলি আপনি আই কন্ট্যাক্ট করছেন কিনা, এটা কিন্তু ভাইবা বোর্ডে গুরুত্বের সাথে নেওয়া হয়। এরপরে আপনাকে বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে, সেই প্রশ্নের মধ্যে এমন হতে পারে পাবলিক সার্ভিস কমিশনের সংশ্লিষ্ট বোর্ড আপনাকে ইচ্ছা করে ভুল প্রশ্ন করছে, সেই ভুল প্রশ্ন করার পর আপনি সেই আনসারটা ভুলভাবে দিচ্ছেন, নাকি তাদেরকে বোঝাচ্ছেন স্যার এই প্রশ্নটা ভুল হয়েছে। এখন এই প্রশ্নটা ভুল হয়েছে বা একটা উত্তর আপনাকে বলা হচ্ছে, একটা প্রশ্ন বলা হচ্ছে, তার উত্তর আপনি দিচ্ছেন, আপনাকে ধমক দিচ্ছে যে না এটা তো উত্তর হবে না। আপনি সেই উত্তরটা হবে কি হবে না, এটা কতটুকু আপনি ফার্ম, অর্থাৎ কতটুকু আপনি দৃঢ়ভাবে উত্তর দিচ্ছেন যে জি স্যার আসলে উত্তরটা হবে না, এর মানে হচ্ছে আপনি কিন্তু ভালনারেবল। আবার আপনি যদি এই উত্তরটা বলেন যে স্যার যতটুকু আমার জানা আছে বা আমি যতটুকু জানি স্যার এটাই সঠিক আনসার, এটা একটা মেসেজ আসে। আবার আরেকটা কথা, আপনি এভাবে যদি বলেন যে স্যার জি না স্যার আপনি যেটা বলছেন স্যার সেটা না, আসলে উত্তরটা হবে এটা, এটার মধ্যে দিয়ে কিন্তু আপনার ওবিডিয়েন্সের ল্যাকিংস রয়েছে, কিছুটা অ্যারোগেন্স আপনি কিন্তু শো করলেন। সো আপনাকে প্রতিটা মুহূর্তে আপনি যে 15 মিনিটস ভাইবা বোর্ডে গত পর্বে বলেছিলাম 15 মিনিটস বা 10 মিনিটস বা 20 মিনিটস, এভারেজ 15 মিনিটসে আপনি অতিক্রম করবেন, সেই সময়টুকু আপনি কতটা কৌশলের সাথে, কতটা চৌকস ভাবে আপনি নিজেকে ফেস করেছেন। এরপরে আপনাকে দেখা হবে আপনার কতটুকু সিচুয়েশন কন্ট্রোলিং ক্যাপাসিটি রয়েছে, অর্থাৎ বিসিএস চাকরি পাওয়ার পরে আপনি বিভিন্ন ক্যাডার যখন আপনি কর্মরত থাকবেন, আপনার অনেক চাকরি জীবনে অনেক বাজে সিচুয়েশন আপনি সম্মুখীন হবেন, সেই সময় আপনি কিভাবে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবেন, এটাও কিন্তু আপনার ভাইবা বোর্ডে দেখা হবে। এরপরে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আপনাকে যে প্রশ্নগুলো করা হয় সেই প্রশ্নের উত্তরগুলো আপনি কতটুকু আনসার দিতে পেরেছেন বা পারেননি। আপনাকে যতগুলো প্রশ্ন করছে ততগুলো প্রশ্নে আপনি বলছেন সরি স্যার জানা নেই, তার মানে কি আপনি ইনফরমেটিভ নন। আপনার সমস্ত গুণাবলী রয়েছে, মেরিট আছে, ট্যালেন্ট আছে, ইন্টেলিজেন্স আছে, পোলাইটনেস, মডেস্টি, ওবিডিয়েন্স, সেন্স অফ ম্যানার, ফান, সিচুয়েশন কন্ট্রোলিং ক্যাপাসিটি, সবকিছুতে আপনি ওকে, বাট আপনি কোনো প্রশ্নের আনসার করতে পারছেন না, তা আপনাকে কেন পাশ করাবে বোর্ড? এরপরে দ্বিতীয় ঘটনা হচ্ছে যে আপনি ইনফরমেটিভ, আপনি সব জানেন, বাট আপনি কমিউনিকেটরি না, আপনি সেটা কনভে করতে পারেন না। এটা কিন্তু বড় গুরুত্বপূর্ণ ভাবে এটা দেখে, অর্থাৎ আপনার মধ্যে জড়তা কাজ করছে, আপনি স্বতঃস্ফূর্ত নন, আপনি প্রাণবন্ত নন, আপনি স্বাভাবিক নন, এগুলো কিন্তু বোর্ড খেয়াল করে। অর্থাৎ আপনাকে একই ধারে এই সমস্ত গুণাবলীকে চর্চা করতে হবে যদি এটা বাই বন বা প্র্যাকটিসের বিষয়। আর এই দুটা গুণাবলী কিন্তু আপনাকে এখন থেকে গুরুত্বের সাথে চর্চা করতে হবে। আপনাকে হতে হবে কমিউনিকেটরি, অর্থাৎ আপনার কমিউনিকেশনটা বোর্ডের সাথে আপনার কমিউনিকেশনটা হবে স্ট্রেট ফরওয়ার্ড, এবং ভদ্রতা তার সাথে সম্পৃক্ত হবে, বিনয় তার সাথে সম্পৃক্ত হবে, কিন্তু আনসারগুলো হবে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড, একেবারে কনফিডেন্টলি আপনি আনসার করবেন। না পারলে আপনি কনফিডেন্টলি বলবেন সরি স্যার। এখানে আপনার লজ্জা শরমের কোনো কিছু নেই, আপনি সব জানতা নন, এটা আপনাকে খেয়াল করতে হবে। আপনি সমস্ত ইনফরমেশন জানেন, আপনি বাংলাতে সমস্ত ইনফরমেশন জানেন, বাট আপনাকে প্রশ্ন করা হচ্ছে ইংরেজিতে, আপনি ইনফরমেশন কনভে করতে পারছেন না, এটা তো ভালো কিছু না। আবার আপনি ইনফরমেশন জানেন না বাট আপনি কনভে করতে পারেন, তাহলে আপনি কনভে করার ক্যাপাবিলিটি রয়েছে বাট ইনফরমেশন আপনি জানেন না, সো কোনো লাভ নেই। আবার আপনি ইনফরমেটিভ বাট আপনি কনভে করতে পারেন না, তাতেও কোনো লাভ নেই। সো আপনার এই গুণাবলীগুলো যেমন প্র্যাকটিস করতে হবে, একই সাথে আপনাকে হতে হবে ইনফরমেটিভ এবং কমিউনিকেটিভ বা কমিউনিকেটরি। এবং আরো যে বিষয়গুলো রয়েছে, আপনার ড্রেস কোড রয়েছে এবং আরো অনেকগুলো বিষয় খেয়াল করা হয়। সো আপনি এই বিষয়গুলোকে এখন থেকে গুরুত্ব সহকারে নিয়ে আপনি 40 বিসিএস যারা আপনার ক্যান্ডিডেট তারা প্রিপারেশন নেবেন। স্পেশালি মেনশন দ্যাট আমার যারা ছেলে মেয়ে যাদেরকে আমি পড়াচ্ছি, যাদেরকে আমি পড়াচ্ছি অনলাইন কোর্সে, তাদেরকেও কিন্তু এই গুণাবলীকে আমি চর্চা করতে বলছি। এবং আমার অভিজ্ঞতার আলোকে বলতে পারি, যদি আপনি এগুলোকে ভালোভাবে চর্চা করেন, ইনশাল্লাহ আপনি ভাইবা বোর্ডে একটা ভালো নম্বর পাবেন। পাস এবং ফেল কেন করানো হয় বা কাদেরকে করানো হয় সেটার বিষয়ে আমি কোনো মন্তব্য করার ধৃষ্টতা দেখাবো না। সংশ্লিষ্ট মাননীয় চেয়ারম্যানের নেতৃত্বে কিংবা বিজ্ঞ সদস্যের নেতৃত্বে যে বোর্ড পরিচালিত হয়, সে বোর্ডই ভালো বলতে পারবে যে কাকে পাস করা হয়, কাকে ফেল করা হয়, কোন মানদণ্ডের ভিত্তিতে পাস করানো হয়, কোন মানদণ্ডের ভিত্তিতে ফেল করানো হয়। তারপর কিন্তু আমরা কিছুটা হলেও অবগত থাকতে পারি বা বুঝতে পারি যে এই বিষয়গুলোকে যদি আমরা ভালোভাবে বোর্ডে শো করতে পারি পজিটিভলি, সো আমার মনে হয় না আপনাকে ফেল করাবে, এবং ফেল তো করাবেই না, আপনি একটা ভালো মার্কস বোর্ডে পাবেন। এরপরে আমরা আসবো দ্বিতীয় আলোচনা, সেটা হচ্ছে ভাইবা বোর্ডে সাধারণত কেমন মার্কস দেওয়া হয়। এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না, আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি। বাচ্চারা ক্যাডার অফিসার হয়েছে, এবারে 38তম বিসিএস আমার 12 জন স্টুডেন্ট ক্যাডার অফিসার হয়েছে, পুলিশে হয়েছে, অ্যাডমিনিস্ট্রেশনে হয়েছে, অডিট অ্যাকাউন্টস হয়েছে। তো
তো আমি আসলে যারা পাশ করেছে, যারা ক্যাডার অফিসার হয়েছে, বলি যে তাদের এই গুণাবলী রয়েছে, বা যারা পাশ করেনি বা ফেল করেনি তাদের গুণাবলী নেই, না, এটা বিষয় না। অনেক মেধাবী স্টুডেন্ট আছে যারা সামাও ফেল করেছে, আবার অনেক স্টুডেন্ট আছে যারা আসলে তারা কম মেধা থেকেও কিন্তু তারা চাকরি পেয়েছে। এগুলো আসলে অনেকটা লাকের উপর ডিপেন্ড করে, এছাড়া আপনার কর্মের উপরও কিন্তু নির্ভর করে। তো আমি যেটা বলবো যে ভাইবা বোর্ডে আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ যদি আপনার প্রতি বোর্ড স্যাটিসফাইড না হয়, খুব ভালো করে বুঝে নেন, ট্রাই টু রিয়েলাইজ, সেটা হচ্ছে নট স্যাটিসফাইড। একজন ক্যান্ডিডেটের প্রতি বোর্ড কোনোভাবে স্যাটিসফাইড না, অবশ্যই সেই ক্যান্ডিডেট বোর্ডে ফেল করবে, অর্থাৎ তাকে বিলো 100, অর্থাৎ 100 নম্বরের কম নম্বর তাকে দেওয়া হবে, অর্থাৎ তার প্রতি বোর্ড স্যাটিসফাইড না। কোন কারণে স্যাটিসফাইড না? আমি যে গুণাবলীর কথাগুলো বলেছি, কোয়ালিটির যে কথাগুলো বলেছি, সেগুলো হয়তো ক্যান্ডিডেট বোর্ডে শো করতে পারেনি, কিংবা সে ক্যান্ডিডেট ইনফরমেটিভ না বা সে কমিউনিকেটরি না। 2 নম্বর কথা হচ্ছে, বোর্ড যদি একজন ক্যান্ডিডেটের প্রতি নট ডিসস্যাটিসফাইড, এর অর্থ হচ্ছে অসন্তুষ্ট না। তার মানে অসন্তুষ্ট না অর্থাৎ সে প্রশ্নগুলোর আনসার মোটামুটি করতে পেরেছে, তাহলে সেই ক্যান্ডিডেট ভাইবা বোর্ডে পাস করবে এবং সে 100 মার্কস অ্যাটলিস্ট পাচ্ছে। তাহলে নট স্যাটিসফাইড এবং নট ডিসস্যাটিসফাইড কথাটা একরকম না। নট স্যাটিসফাইড এর অর্থ হচ্ছে আদৌ সন্তুষ্ট না, আর নট ডিসস্যাটিসফাইড এর অর্থ হচ্ছে অসন্তুষ্ট না কিন্তু সন্তুষ্ট না। এরপরে 3 নম্বর যে ক্যাটাগরি কথা বলছি, সেটা হচ্ছে ভাইবা বোর্ডে ক্যান্ডিডেটের প্রতি সংশ্লিষ্ট বোর্ড স্যাটিসফাইড, অর্থাৎ সে ক্যান্ডিডেটের প্রতি বোর্ড সন্তুষ্ট। সো ক্যান্ডিডেট 100% নিশ্চিত থাকেন যে তিনি পাস করবেন উইথ গুড মার্কস, অর্থাৎ পাস উইথ গুড মার্কস, যদি বোর্ডকে সে সন্তুষ্ট করতে পারে। এরপর 4 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে বোর্ডকে ক্যান্ডিডেট শুধু স্যাটিসফাই করতে পারেনি, বরঞ্চ ক্যান্ডিডেটের সার্বিক কোয়ালিটিস এবং তার ইনফরমেটিভ এবং তার কমিউনিকেটর, এই সমস্ত গুণাবলীতে টোটাল বোর্ড ক্যান্ডিডেটের প্রতি কনভিন্সড হয়েছে, অর্থাৎ পুরা বোর্ড ক্যান্ডিডেটের প্রতি অনুকূলে, ক্যান্ডিডেটের অনুকূলে ছিল পুরা বোর্ডটি। সেক্ষেত্রে ক্যান্ডিডেট নিশ্চিত থাকেন পাস উইথ ইনাফ মার্কস। এখন এই ইনাফ মার্কস এর রেঞ্জ কত এটা আমি বলতে পারবো না, আপনি সেটা 150ও পেতে পারেন, 160ও পেতে পারেন, 170ও পেতে পারেন, এটা সংশ্লিষ্ট বোর্ডের উপর নির্ভর করবে। সো আমি আপনার মনে করি আমি যে আপনি লিখিত পরীক্ষা দিয়ে যদি আপনি কনফিউজড হন যে আমার পরীক্ষা তো ভালো হয়নি, এখন আমার করণীয় কি হতে পারে, আপনার পরীক্ষা লিখিত পরীক্ষা যেটা হয়েছে, সেখান থেকে আপনি নম্বর একটা কমও পাবেন না, বেশিও পাবেন না। সো আপনি আগামীতে ভাইবা বোর্ড যখন ফেস করবেন, সে ভাইবা বোর্ডে একজন ক্যান্ডিডেট যদি এমন হয় তার লিখিত পরীক্ষা খারাপ হয়েছে কিন্তু ভাইবাতে সে 50 নম্বর বেশি পেয়েছে, তাহলে আপনার পুরো রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে, ক্যাডার পর্যন্ত চেঞ্জ হয়ে যাবে, সেম ক্যাডার হলে পরে পজিশন চেঞ্জ হয়ে যাবে। সো আপনি লিখিত পরীক্ষা কেমন করেছেন কেমন করেননি সেটা নিয়ে প্রশ্ন না তুলে, সেটা নিয়ে আপনি ওরিড না হয়ে আপনি এখন থেকে ভাইবার জন্য প্রস্তুতিগুলো নেন। আমি যেভাবে বলেছি আপনি সেভাবে এগুলো খেয়াল করেন। সর্বোপরি অনেকে আমাকে প্রশ্ন করেন, যে আমার যারা স্টুডেন্ট তারাও আমাকে প্রশ্ন করে, বা অনেকেই আমার গ্রুপে প্রশ্ন করে, মেসেঞ্জার প্রশ্ন করে যে স্যার আসলে আমরা ভাইবার জন্য কি প্রিপারেশনটা কিভাবে নিব। আমি একেবারে স্ট্রেট ফরওয়ার্ড বলছি, সেটা হচ্ছে যে আপনি বিগত বিসিএস এ ভাইবা বোর্ডে কি ধরনের প্রশ্নগুলো করা হয়েছে সেগুলোকে আপনি ভালোভাবে অ্যানালাইসিস করেন। আপনি একটু দেখেন যে কোন ধরনের প্রশ্ন কোন বোর্ডে কিভাবে করা হয়েছে। গতদিন কিন্তু আমি বলছিলাম গত পর্বে যে আসলে কোন জাতীয় প্রশ্ন ভাইবা বোর্ডে করা হয়। তো আপনি বিগত ভাইবা বোর্ডে কি জাতীয় প্রশ্ন করা হয়েছে সেগুলো আপনি একটু অ্যানালাইসিস করেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে বোর্ডে কোন জাতীয় প্রশ্ন করা হয়। সেকেন্ড যে বিষয়টা, আপনি ডেইলি নিউজ পেপারগুলো একটু পড়েন প্রতিদিন, সেটা ইংরেজি হোক এবং বাংলা হোক। সেই সাথে আপনি মাস মিডিয়া অর্থাৎ ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার সাথে সম্পৃক্ত থাকেন। আপনি বিবিসি নিউজগুলো নিয়মিত পড়েন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং ন্যাশনাল অ্যাফেয়ার্স সম্পর্কে একটা বড় ধারণা তৈরি হবে। এরপরে আমি যেটা বিশেষভাবে বলেছি, যেটা কনসাল্ট উইথ এক্সপেরিয়েন্সড পারসনস, অর্থাৎ এই সিভিল সার্ভিস পরীক্ষায় ভাইবা বোর্ডে কি জাতীয় প্রশ্ন করে, সে যারা আপনার বড় ভাই যারা আছেন বা বড় বোন যারা আছেন, যারা ক্যাডার অফিসার হিসেবে হয়েছে, তাদের ক্যাডার হয়েছেন, তাদের সাথে আপনারা এগুলো নিয়ে একটু শেয়ার করতে পারেন, তাদের কি জাতীয় প্রশ্নগুলো করছিল, কিংবা যারা এই জাতীয় বিষয়ের সাথে সম্পৃক্ত, বিশেষ করে যারা টিচিং প্রফেশনে আছেন বা যারা পড়িয়ে থাকেন বা যারা এই ব্যাপারে এক্সপেরিয়েন্সড, তাদের সাথে একটু কনসাল্ট করেন, তাহলে আপনি নিজে বুঝতে পারবেন যে স্যার আসলে কি প্রস্তুতি আপনার নিতে হবে। এরপরে ওভারঅল যেটা আদার্স বলতে আমি এখানে বলতে পারি কিছু বই পুস্তকের কথা আপনি বলতে পারি, সেটা হচ্ছে আপনি বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে যে বিষয়গুলো আছে, কারণ আপনি বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডার অফিসার হিসেবে বাংলাদেশকে আপনি রিপ্রেজেন্ট করবেন দেশে এবং দেশের বাইরে। আপনি সরকারের একটি পার্ট, আপনি পলিসি মেকিং এ, পলিসি ইমপ্লিমেন্টেশনে আপনি ডিরেক্টলি সম্পৃক্ত থাকবেন। আপনি একজন অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে ফিল্ড লেভেলের সরকারের পলিসিকে আপনি ইমপ্লিমেন্ট করবেন। সো সরকারের এই কাজগুলো এখন থেকে আপনাকে জানতে হবে। আমাদের বর্তমান সদস্য সরকার তার উন্নয়নমূলক কর্মকাণ্ড এর মাধ্যমে দেশকে কোন দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের
অর্জনগুলো কি কি, বহির্বিশ্বের সাথে আমরা কিভাবে কানেক্টেড হচ্ছি, সেক্ষেত্রে আপনার সুপারিশগুলো কি হতে পারে, এটা নিয়ে আপনি পড়াশোনা করেন। বিভিন্ন থিওরি সম্পর্কে আপনি পড়াশোনা করেন, যেটা আজকে আমি গ্রুপে দিয়েছি, বিশেষ প্রিপারেশন বাই মিলন স্যার, যে ব্যুরোক্রেসি বলতে কি বোঝেন, আমলাতন্ত্র বলতে কি বোঝেন, এটা বিশেষ ভাইবা বোর্ডে প্রশ্ন করা হয়েছে। এবং আরো যে বিষয়গুলো আছে, এই বিসিএস এর চাকরির সাথে যে সমস্ত সংস্থা, যেমন পিএটিসি সম্পর্কে আপনাদের জিজ্ঞাসা করতে পারে, কতদিন বলছিলাম ফরেন সার্ভিস একাডেমি সম্পর্কে, অ্যাডমিনিস্ট্রেশন একাডেমি সম্পর্কে, এগুলো নিয়ে আপনি ভালোভাবে প্রিপারেশন নেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি আপনার লাককেও আপনাকে বিশ্বাস করতে হবে, আবার আপনার কর্মকেও বিশ্বাস করতে হবে। আপনার কর্ম ভালো কিন্তু লাকে নেই, আলটিমেটলি আপনি গেইনার না। আবার আপনার লাকে আছে, আপনাকে কর্মফল যুক্ত করলে পারে আপনি ভালো কিছু করতে সক্ষম হবেন। সো আমি মনে করি ডোন্ট বি ডিসহার্টেড, ডোন্ট বি ওরিড অ্যাট অল, অ্যাজ ওয়েল অ্যাজ ডোন্ট বি ওভার কনফিডেন্ট এবং ডিসহার্টেড, এটা কিন্তু ভালো না। আপনি কনফিডেন্ট থাকেন, আপনি ডিসহার্টেড হবেন না, ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। হ্যাঁ, আপনি এগুলো একটু চর্চা করেন। আপনি যে ধর্মকে বিশ্বাস করেন, সে ধর্মের স্রষ্টার প্রতি আপনি বিশ্বাস করেন, তার কাছে প্রার্থনা করেন, নিয়মিত মেডিটেশন করেন, আপনি নিয়মিত চর্চা করেন, শরীর আপনি ব্যায়াম করেন, কিংবা আপনি পড়াশোনাগুলো ভালোভাবে করেন, একটু মনোবল বাড়ান। আলটিমেটলি ভাইবাতে ওরিড হওয়ার কিছু নেই। আমি গত 2 পর্বে যেগুলো নিয়ে কথা বলছিলাম সেগুলো একটু ফলো করেন। আমার কথাগুলো আপনাকে 100% ফলো করতে হবে এমন কথা না, আমি তাও আপনাকে বলছি না। আমি বলছি আমার অভিজ্ঞতা থেকে বলছি, যারা ক্যাডার অফিসার হিসেবে চাকরি পেয়েছে, তাদের যে কোয়ালিটিস গুলো আমি দেখেছি, আমার সাথে যারা শেয়ার করেছে, সেগুলো আমি আপনাদেরকে উল্লেখ করছি। এবং আমি 25th বিসিএস থেকে রাইট নাও আমি 16 বছর যাবত বিসিএস এর বিভিন্ন পরীক্ষার সাথে আমি সম্পৃক্ত। আমি নিজেও বিসিএস পরীক্ষা দিয়েছি, ভাইবা দিয়েছি অনেকবার। তো যাই হোক, আমি নিজেও পড়াচ্ছি, এই অভিজ্ঞতাটুকু আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো আপনারা আজকে এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন। আমরা আগামী দিনে আবারও কথা বলবো ভাইবা নিয়ে। আজকে এ পর্যন্ত রাখছি। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।